আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা নাম। বাপের নামে ঠিকাদারির লাইসেন্স কেমনে অস্বীকার করতে হবে, বলতে হবে যে আমি তো জানি না আমার বাপ কবে ঠিকাদারির লাইসেন্স করছে। এই সিস্টেমগুলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহজে বুঝে যান। আসিফ মাহমুদ আরো বুঝে যান যে নীলা মার্কেটে গিয়ে 300 টাকার হাঁসের মাংস না পাইলে ওয়েস্টিনে গিয়া 30,000 টাকার নাস্তা করা যায় খুব সহজে। এবং এত বৃত্ত বৈভব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এও বুঝে যান দু চারটা আর্মস থাকতেই পারে, আর্মসের ম্যাগাজিন সাথে নিয়ে গিয়া এয়ারপোর্টে ফেলে আসা যেতে পারে। আপনারা যারা ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করেন, বৈধ অস্ত্র, তারা জানেন যে বৈধ অস্ত্র ব্যবহার যে কি যন্ত্রণা, এটা বউ পালার মতো যন্ত্রণা। এটাকে কিভাবে প্রতি বছর লাইসেন্স নবায়ন করতে হয়, প্রতিটা গোলা বারুদ। আমি চাইলেই আমার বৈধ লাইসেন্সের ম্যাগাজিন নিয়ে লাইসেন্সটা ফেলে রেখে লাইসেন্স ছাড়া, অস্ত্রটা ছাড়া আমি দেশে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারবো না। এগুলো বাংলাদেশে আইনে নিষিদ্ধ। আসিফ মাহমুদ সজীব ভাই সেগুলোও শিখে গেছিলেন। এবার আফসোসের পালা। যদিও বিএনপি সরকার বা তারেক রহমান সরকারের বদান্যতায় তার এই যে কিচ্ছা, দুর্নীতির অভিযোগ লম্বা লম্বা, তার এক একটা কীর্তি কারখানা, এগুলোর কোনো তদন্তও হয় না। দুদকেও চিঠি ফিটি যায়, বাট এগুলো কোনোটাই আলোর মুখ দেখে না। কিন্তু একজন তাদেরই এক সময়কার খুব কাছের মানুষ তাকে খোঁচা দিতে এবার আর ছাড়লেন না। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছে দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। একটা কথা বলে না, যার নাই কোনো গতি সে হলো সহসভাপতি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা, কি ডাকসাইটে উপদেষ্টা, এনসিপি রে পারলে গঠন করে সে। এখন তার পরিচয় হলো সে দলের মুখপাত্র, পিয়ার আর কি। আচ্ছা, পোস্টে আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলা লিখেন, জামাত শিবির ব্যবহার করলো ইউনূসের সরকারে রেখে, এরপর এমপি প্রার্থীও হতে দিল না, এখন মেয়রও হতে দিবে না। আহারে ব্রো, লাইফটাই স্পয়েল হয়ে গেল তোমার। আপনারা জানেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এমপি হওয়ার তার ভীষণ ভীষণ খায়েশ ছিল। দিন রাত তার নজর গিয়েছে সে তার নিজস্ব যে পিতৃভূমি কুমিল্লার মুরাদনগর, সেখানে পলিটিক্স, স্থানীয় ক্ষমতা তার বাবাকে দিয়ে সে এগুলো মেনটেন করার চেষ্টা করেছে। সেখানে খুন খারাপি রাহাজানির ঘটনা ঘটেছে, এগুলোর পেছনে তার পরিবারের নাম এসছে, তার নাম এসছে, ক্ষমতার অপব্যবহারের নাম এসছে। কিন্তু সেইখানে বর্তমান ধর্মমন্ত্রী কাইকোবাদ সাহেব, তাকে টেক্কা দেওয়ার মতো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অবস্থা হয়নি। যখন দেখলো বিএনপি কোথাও ছাড় দিবে না আর বিএনপিতে যাওয়ার পথ নাই, চেষ্টা করলো ঢাকা থেকে নমিনেশন নেওয়ার, কোথাও থেকে নেওয়া যায় কিনা। মূল ধান্দাটা ছিল বিএনপি থেকে নমিনেশন নেওয়া যায় কিনা। ঢাকার 10-এও সে ইলেকশন করতে পারলো না। এরপরে এই এনসিপির মুখপাত্র, নির্বাচনী প্রচার সেলের প্রধান, এইসব হয়ে টয়ে এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তার মেয়র হওয়ার খায়েশ। কিন্তু উত্তর সিটি কর্পোরেশনে জামাতে ইসলামীর সাদিক কায়েম, তার নাম আলোচনায় চলে আসছে। ফলে এই জন্য নীলা ইসরাফিল বলছে যে এখন মেয়রটাও হইতে দিবে না। মানে যা কামানোর কামিয়ে নিয়েছে, এই কামাইয়ের পর এখন বাকি আছে ওই তাদের কোন কোন দেশে ইউরোপের জন্য ভিসা হয়ে আছে না, শুধু ওই দিকে উড়াল দেয়া আর কি। তাহলে সরকার না চাইলে কিছু হয় না, এটা তো মন্দ কাজ, তাই না? এটা মন্দ, এবং আমি এটাকে মন্দই বলবো। যেভাবেই ঘটুক, যার পক্ষ থেকে ঘটুক, এগুলো মন্দ কাজ। কিন্তু রাষ্ট্র না চাইলে আপনি ভালো কাজও করতে পারবেন না। তার প্রমাণ ডক্টর ইউনূসের এই আদম ব্যাপারী সরকারের আমলে আপনি দেখেছেন যে এখানে ৭২-এর সংবিধান, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে কিভাবে উপহাস করা হচ্ছিল এবং এখনো হচ্ছে। আমাদের সংসদের দিকে তাকান, কি হচ্ছে সেখানে? সেখানে দেখলে মনে হয় যে শের শায়েরির আসর বসে গেছে, যদিও তাদের ভুল উচ্চারণ এবং ছিটো ভুটো জানা। আমরা সংসদে যদি আমাদের এরকম গজলের আসর করা হয়, আমরা ঘন্টার পর ঘন্টা বলে যাব গজলের উপরে। তারা দুই একটা লিখে আনেন বা মুখস্থ করে আসেন, সেগুলো তারা চালিয়ে দেন। আমরা দেখলাম আর কি, সব দলেরই। মানে যে বাঙালি নাকি উর্দু ভাষাকে যখন বলা হয়েছিল রাষ্ট্রভাষা করা হবে, সেখানে কিন্তু তারা বাংলাতে বলে রাগের চোটে বলেছিল নো নো। মানে বাঙালি রাগ করলে ইংরেজি বলে, বিষয়টা এরকম।
সেই বাংলাদেশের সংসদে হঠাৎ করেই আপনি দেখবেন যে উর্দু ভাষার, উর্দু শায়েরির জয় জয়কার। যদি ভুলে কেউ এক লাইন হিন্দি বইলে ফেলতো আওয়ামী লীগের আমলে, তাহলে সেই গজল এখনো গাইতো তারা। এখন বলবেন যে আপনি যে প্রশ্ন করেছেন তার মধ্যে এইগুলো কেন বলতেছি আপনার প্রশ্ন উত্তর না দিয়ে। এটাই হচ্ছে টুইস্ট। মানে তারাও চায় আমরা আননেসেসারি আলোচনায় ব্যস্ত থাকি, তারাও চায় দেশে এমন কিছু ঘটুক, মানুষ অস্থির থাকুক। ম্যাকিয়াভেলি অবশ্যই আপনি পড়েছেন। এখন বাংলাদেশের যারা, শুধু বাংলাদেশে সারা পৃথিবীতেই যারা রাজনৈতিক সচেতন বা মানে রাজনীতিতে সেকেন্ডারি লেভেলের গবেষণা করে, তারা ম্যাকিয়াভেলি বইটা অবশ্যই পড়েছে। আর বিচ্ছিন্নভাবে পড়েছে না পূর্ণটাই পড়েছে, অথবা পরে কন্টিনিউ করে। ম্যাকিয়াভেলির কিন্তু একটা সূত্র আছে, সূত্র না, তিনি সেটা আবিষ্কার করেছেন। তিনি বলেছেন ম্যাকিয়াভেলি কি করেছে, তার 20 বছরের অভিজ্ঞতাকে তিনি গ্রন্থে তুলে ধরেছেন। এটাই তো ম্যাকিয়াভেলির বই। এখন ম্যাকিয়াভেলি সেখানে একটা লিখেছেন, একটা শব্দ, একটা জায়গায় লিখেছেন যে প্রবলেম ক্রিয়েট করো, প্রথমে প্রবলেম ক্রিয়েট করো, মানুষের উপর প্যানিক সৃষ্টি করো, ভয়ভীতি সৃষ্টি করো, তারপর সেটা সমাধান করো। এটা হচ্ছে একটা পলিসি মানুষকে ব্যস্ত রাখার জন্য, মানে তারা যেন তার মূল বিষয়টাতে ফিরে আসতে না পারে। তো সেই জন্যে মানুষ যাতে আইন নিজের হাতে তুলে নেয়, সেটা সরকার ইচ্ছা করেই করেছে। কয়েকদিন পরে দেখবেন, আর কিছুদিন পরে দেখবেন আওয়ামী লীগের লোকদেরও আইন হাতে তুলে নেওয়ার সুযোগ করে দিবে, ওইটা আর গেম খেলার জন্য। অর্থাৎ মানুষের দৃষ্টিভঙ্গি সবসময় যেন ভীতির মধ্যে থাকে। মানে এতদিন তো আমার ভাবির পোলারা, তারপরে ভাবির পোলাদের চাচা জ্যাঠা কাকা দাদারা, তারা ভয় দেখিয়েছে আওয়ামী লীগকে, ভয়ের উপরে রেখেছে, সন্ত্রাসের উপরে রেখেছে জনগণকে, ভীতি সন্ত্রাস। আপনি এটা মনে করবেন না যে আওয়ামী লীগের লোকদের শুধু অত্যাচার করা হয় আওয়ামী লীগের লোকদের ভয় দেখানোর জন্য, না। 18 কোটি মানুষকে একটা ভয়ের বলয়ের মধ্যে, ভয়ের বৃত্তের মধ্যে রাখা যায়, যাতে আপনি তাকে প্রশ্ন না করেন যে চুক্তির খবর কি। ওই যে যে মহাপরাক্রমশালী দেশের সাথে যে আপনি একতরফা হাঙ্গা বইলেন, মানে আমাদের ইসলামী আইন বা মুসলিম আইনে, কিন্তু মুসলিম লতে বিয়ে কিন্তু কাবিন 2 রকম, একটা হলো স্বাধীন কাবিন, একটা হলো স্বাভাবিক। স্বাধীন কাবিন না হলে নারী, কিন্তু মুসলিম নারী তালাক দিতে পারে না তার স্বামীকে। আর সাধারণ আইনে হলে বউ স্বামীকে তালাক দিতে পারে। বাংলাদেশে মজার আপনি ব্যাপার দেখবেন যে এই যে কাবিনটা, এই যে বিয়ে রেজিস্ট্রি করাটা আইয়ুব খানের আমলে এখানে হচ্ছে, এর আগে ছিল না জি, কিন্তু এটা। এর আগে ছিলই না। মজার হুম। বিষয়, এই আইনটা আবার যখন বিজেপি নরেন্দ্র মোদী 2019 থেকে আলোচনা করে 24 এসে বাস্তবায়ন করতে চাইছে, করলো, তখন এই ভারতের মুসলমানরা চেঁচামেচি শুরু করে দিল। অথচ ভারতের অধিকাংশ মুসলমান পেয়ারা পাকিস্তানি। এমনকি অদ্ভুত ব্যাপার, বামপন্থীরাও চেঁচামেচি শুরু করলে, এখনো করে, বিরোধিতা করে। অথচ এটা আইয়ুব খান 60 দশকে এটা বাস্তবায়ন করে এখানে দিয়েছে। আরেকটু এড করি, মজা পাবেন সবাই। এই যে শিওর বিয়ে শিওর। নিয়ে একটা হাদিস আছে, বিয়ে নিয়ে হাদিস আছে, বিয়েটা এমন ভাবে করবে যাতে লোকজন জানে। এর জি জন্য যেহেতু বিয়ে রেজিস্ট্রি করে ব্যাপার ছিল না, আরবের বিয়েতে কিন্তু ঢোল বাজানো হয়। জি, আরবের বিয়েতে, এখনো। হ্যাঁ, জি, এখনো, হ্যাঁ, আরবের বিয়েতে ঢোল বাজানো হয়। তখন ঢোল বাজিয়ে জানানো হতো মানে মানে বিয়ে হচ্ছে। বিয়ে হচ্ছে সেটা। কিন্তু আমাদের বিয়েতে যদি কেউ ঢোল বাজায় কেউ, এটা কিন্তু কাফের হয়ে যাবে কিন্তু। তার জানাজা হারাম হয়ে যাবে। কিন্তু আবার মসজিদের হুজুরেরা যখন বলাৎকার করে, মাদ্রাসার হুজুররা বলাৎকার করে, তার জানাজা বাতিল হয় না। এখানে মুক্তিযুদ্ধের কথা যদি আপনি সংসদে বলেন, তবুও আপনার জানাজা বাতিল হয়ে যাবে। এখানে যদি আপনি ভাষা আন্দোলনের কথা বলেন, অথবা মওদুদির, এই যে মগা মওদুদির উম্মত, এদের তো আমি মুসলমান বলি না, মোহাম্মদের উম্মত আর মগা মওদুদির উম্মত আলাদা। এই জামাত ইসলাম যারা হচ্ছে, এরা হচ্ছে মগা মওদুদির উম্মত। এই মগা মওদুদির যদি সমালোচনা করেন, এই মগা মওদুদির উম্মত যারা আছে জামাত, এরা দেখবেন চিল্লাচিল্লি শুরু, আপনার জানাজা বাতিল করে দিবে। মগা মওদুদির উম্মতেরা এই বাড়ি ভাইয়ের, শেখ ফরিদের, ফজলুর রহমানের, বা অমি পিয়ালের, বা শেখ হাসিনার, বা খালেদা জিয়ার, বা যারই হোক, আপনারা আমার যার জানাজা না আসলে কোন কচুটা হবে আমাদের জানাজা না পড়াইলে? এরা যদি আমাদের এই মৌলবীরা আমাদের জানাজা না পড়ায়, কি যায় আসে আমাদের? তারা যদি বহু রুমিন ফারানার ব্যবস্থা জানাজা আছে, না বহু পড়ে, ব্যবস্থা। কি যায় আসে? যে জানাজা পড়াইতে যে মৌলানা লাগবে, এটা কোনো বাধ্যতামূলক না। আচ্ছা, তারপরে তো বাধ্যতামূলক না, জামাতি মৌলবী ছাড়া তারা মৌলবী আছে। হুম। আমরা গিয়াসউদ্দিন মানে যে তাহেরীকে দিয়ে কেউ জানাজা পড়াই। পড়াইতে পারে, জানাজাটা যে কেউ হ্যাঁ, পড়াইতে পারে সেটা। আমরা প্রয়োজনে আপনি, বাংলায় আপনি নিয়ত করবেন, বা আপনার আরবি জানার দরকার নাই। কি কারণে জানেন, বাংলায় নিয়ত করবেন আপনি। হ্যাঁ, এটা শুধু ইয়ে করতে তাই না, পারবেন।
প্রয়োজনে আমরা আপনার চ্যানেলেই বলেছি, প্রয়োজনে আমরা পাকিস্তান থেকে মৌলবি হায়ার করে আনবো জানাজা করার জন্য। কান্নাকাটি করার জন্য মৌলবি মানুষ পাওয়া যায় না দুনিয়াতে। তো আমরা জানাজা পড়ার জন্য 100 পাকিস্তানি, অরিজিনাল পাকিস্তানি, খাস পাকিস্তানি, এই সমস্ত পাকিস্তানিদের গোলাম, জামাত, হেফাজত, এই নেজামে ইসলাম, মুসলিম লীগের মৌলবি না, খাস পাকিস্তানি পাঠান মৌলবি, প্রয়োজনে আফগানিস্তান থেকে মৌলবি হায়ার করে আনবো, এটা রাখিয়ে দেবো আমরা বাংলাদেশে, এটাতে সবচেয়ে আমরা মজার জানাজা কথা, পড়বো, সমস্যা কি? সিঙ্গাপুরে মসজিদ বা মন্দির যেগুলো আছে, এগুলার যে ইমাম বা এদেরকে এরকম কিন্তু বাইরে তো ওয়ার্ক পারমিটে ওরা আসে কিন্তু, মানে ওইরকম আমরা নিয়ে আসবো। হ্যাঁ, আনার ব্যবস্থা আছে। মরিশাসে, আনবো। মরিশাসও আমি দেখেছি মন্দিরে, মন্দিরে একজন মন্ত্রী ওই সময় দায়িত্বে, মন্ত্রী দায়িত্বে এইটা হচ্ছে উনার কোনো আদালতের রায়ে উনার শর্ত আছে, এত ঘন্টা বা এতদিন উনি স্বেচ্ছাশ্রমে মন্দিরের দায়িত্ব পালন করবেন। সাবেক মন্ত্রী কিন্তু, সাবেক মন্ত্রী। জানি। হুম, মরিশাসে। আর আপনি বলাৎকারের বিষয়টা একটা ইনফরমেশন কিন্তু আজকে বিডি নিউজে আছে। আমেরিকায় বাংলাদেশি একজন ইমাম অ্যারেস্ট হয়েছেন এই অভিযোগে। 2 জন শিশু বলাৎকারের হ্যাঁ, অভিযোগে হ্যাঁ, বা শ্লীলতাহানির হ্যাঁ। অভিযোগে, এটা তো শ্রীমান নাসরিনের এবং পোস্টের প্রথম এবং আমি উনি দেখেছি। কি করেছেন, তারা ছবিটা প্রকাশ করেছে পুলিশ, এই জন্য তার বিরুদ্ধে আর কার অভিযোগ আছে এগুলা তাদেরকে ইনফর্ম করার জন্য। নরমালি পুলিশ এভাবে প্রকাশ করে না, আরো তথ্যের জন্য তারা কিন্তু তার ছবিটা প্রকাশ করেছে। শুধু তাই না, মানে বিষয়টা কি দাঁড়ালো, অর্থাৎ আমাদের সরিষাবাড়ির জামালপুর বা রাজশাহী বা নেত্রকোনা বা কুমিল্লা বা নোয়াখালী বা বরিশাল বা ঢাকায় সব মৌলবীদের চরিত্র দেখি একরকম, অর্থাৎ আমেরিকাতে গিয়েও তাদের স্বভাব পাল্টে নেয়, মানে ঢেকি স্বর্গে গেলে ওই ধানই মানে, বাড়াই মানে, আমরা ধান বানাকে বাড়া বানা বলি, তো ধান মানে বা বাড়াই মানে তো চরিত্র বদলিবে না, না আমেরিকাতে গিয়েও না। মানে আসলে কি তাহলে আমরা ধরে নিতে পারি কোন মৌলবী যেন বলেছে যে গান গাইলে নাকি মানুষ কি ধর্ষণ করে? এখন তো আমরা উল্টা দেখতেছি যে কোরআন হাদিস পড়লে মানুষ ধর্ষণ করে। তো ওই লোক গান গাওয়া নিষিদ্ধ চাইছে বাংলাদেশে, কোন মৌলবী যেন দেখলাম বাংলাদেশে যে কোনো গান গাওয়া চলবে না, গান গেলে নাকি মানুষ ধর্ষক হয়। তা আমরা তো দেখতেছি যে কোরআন পড়লে, হাদিস পড়লে মানুষ বলৎকারী হয়, মানে তাদের ভাষায়, আমার ভাষায় না, তাদের কার্যক্রমে, অর্থাৎ বাংলাদেশের মৌলবী বলেন আর আমেরিকা, চরিত্র তো একই থাকতেছে, গান গাইলে দেখি, কোরআন হাদিস পড়লে দেখি মানুষ বলৎকারী হয়, তাও আবার শিশু বলৎকার, তাও আবার পুরুষ শিশু বলৎকার, বলৎকার তো বলৎকারী। তো এরা যে এই যে বলৎকার শুরু করে দিল, এদের চরিত্রটা কি আর কোনোদিনই বদলিবে না? এটা নিয়ে কথা বলতে দেখবেন, শুনবেন না মাননীয় স্পিকার, এটা নিয়ে কেউ কথা বলবে না। সংসদে 2টা জিনিস নিয়ে কোনোদিনই আলোচনা হয় নাই, সেটা হলো জনগণের অধিকার নিয়ে কোনোদিনই আলোচনা হয় না, আর মাদ্রাসার বলৎকার নিয়ে কোনোদিনই সংসদে এগুলো নিয়ে আলোচনা হয়নি, এবং ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে। যাই হোক, সেটা পরের বিষয়। আপনি যে এই যে বিষয়টা, এই যে বলাৎকার বা সেক্সুয়াল অ্যাবিউজ যেটা আরকি, মানে আগেও ছিল এখনো আছে, মানে খ্রিস্টান পাদ্রি বা বুদ্ধিস্ট যারা, মং যারা, মক ও মক ও ও ওদের ওদের কিন্তু অভিযোগটা বেশি ছিল সারা পৃথিবীতে, কারণ ওরা বিয়ে করতে পারে না। ওই পদে যিনি থাকেন, ওই পদটা বিয়ে এমন, করতে পারে না। হ্যাঁ, হ্যাঁ। উনি বিয়ে করতে ফাদাররা পারেন না। বিয়ে করতে পারে না। বিয়ে করতে মহকেরাও পারেন বিয়ে না। করতে হ্যাঁ, খ্রিস্টানরা বিয়ে তো আমাদের ইমামরা তো বিয়ে করতে পারেন। শুধু বিয়ে করে না, তাদের 4-5টা করে বউ থাকে। তারপরে অতিরিক্ত দাসী থাকে, মানসা নাকি খানসা এগুলো নিয়োগ দেয়। না আসলে ওগুলো তো এটা আমি একমত না যে বিয়ে করলেই সে বলাৎকার করবে আর বিয়ে না করলে, এটার সাথে আমি একমত না। তার প্রমাণ আপনি উদাহরণ দিলেন যে পাদ্রীরা না হয় বিয়ে করে না, বুদ্ধিস্টরা বিয়ে করে না, পুরোহিত বিয়ে করতে পারে না কোথাও কোথাও। তো তারা তো, কিন্তু মৌলবীরা তো বিয়ে করতে পারে, 4টা করে বিবি থাকে। আপনি দেখেন নাই লাদেন যেখানে যাইতো 3-4টা করে বিবি নিয়ে যাইতো। মোল্লা ওমর আর লাদেন পরস্পরের মেয়ে বিয়ে দিয়ে পরস্পরের জামাই ও শ্বশুর হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এইরকম হচ্ছে তাদের চরিত্র। যাই হোক, সেটা অন্য বিষয়। আর আর বলাৎকার শুধু আমাদের দেশে না, পাকিস্তানের একজন তো বলেই দিয়েছে, সে বলেছে পাকিস্তানের 90% নাকি সমকামী, এ কথা বলেছে। তারপরে আফগানিস্তানে তো বাচ্চাবাজি তো একেবারে প্রতিষ্ঠিত সত্য। ওইখানে শিশু হইলে, মানে ছোট বাচ্চা হইলে নারীদের যেমন সতর্ক রাখা হয়, তার চেয়ে বেশি সতর্ক রাখা হয় 10-12 বছরের বাচ্চাদের। ওখানে বাচ্চাবাজি বৈধতা, মানে একরকম, মানে সামাজিক ভাবে এটা ধরেই নেয় যে এটা ঘটবে। দুনিয়াতে তো অনেক এদের কিছু চেঞ্জ আসছে এখন, মনে করেন এই যে হ্যাঁ, সর্বশেষ মিটু আন্দোলনটা যে আমরা দেখলাম, আসছে। কবে কে কখন বুঝেছিল, সে আজকে প্রকাশ করতেছে, সে করতেছে সেটা। হুম, ঠিক এইভাবে
অনেক ঘটনা অস্ট্রেলিয়াতে মিডিয়াতে মাঝে মাঝে আসে। একটা শিশু, সে স্কুল জীবনে থাকতে কোনো পাদ্রির হাতে সে নিগৃহীত হয়েছিল। সে আজকে বড় হয়েছে, সে প্রতিষ্ঠিত মানুষ, কিন্তু সেই ইয়ে ইয়ে ট্র- ইয়া থেকে ট্রমা থেকে আজ বেরিয়ে পর্যন্ত সে আসতে পারে। বেরোতে পারে নাই। এই বয়সে এসে সে কমপ্লেনটা করতেছে, এবং এটি নিয়ে তদন্ত হচ্ছে এবং ব্যবস্থা হচ্ছে। তো তাই না তো, পাকিস্তানের কোন মন্ত্রী যেন বলেছিল যে তারা ছোটবেলায় বলাৎকার করেছে। শুধু পাকিস্তানের মন্ত্রী না, সে তো বলেছে নিজে, প্রকাশ্য সাংবাদিকদের সামনে বলেছে মন্ত্রী হয়ে যে তাকে বলাৎকার করছিল ছোটবেলায়। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তো বলাৎকার করেছে জেলখানায় সেনাবাহিনীরা, এটাও প্রচার আছে, গুজব আছে, জানি না সত্য মিথ্যা। একটা জিনিস দেখেন, সেই বুদ্ধিস্ট বলেন আর খ্রিস্টান পাদ্রী বলেন, তাদের বেলা অভিযোগ উঠলে তার পক্ষে কিন্তু সাফাই গাওয়ার লোক পাবেন না, একটাও না। কোনো গির্জার একটা লোক পাবেন না তার পক্ষে সাফাই গায়। কিন্তু বাংলাদেশে উল্টো সাফাই গায়, এমনকি যার সন্তানকে বলাৎকার করে, রেপ করে, ধর্ষণ করে, সেও পর্যন্ত মামলা করতে চায় না, বেশ তো হারাই যেতে পারে। এই যে যে ব্যস্ত মাইন্ডসেটটা করতে, খুবই বিপজ্জনক। হুজুর ভুল করতে পারে। এখন বা এখন হুজুর, ইদানিং আরেকটা আওয়াজ পাওয়া যাচ্ছে, যেটা অ্যারেস্ট হওয়ার পরে বলতেছে শয়তান তাকে দিয়ে এই কাজ করাইছে। হ্যাঁ, বলে তো যে শয়তানের ওয়াসওয়াসাই করছে। মানে আকাম যখন করে শয়তানের ওয়াসওয়াসা, আর সব আল্লাহ করে। তার মানে, মানে আমরা শুনেছিলাম আগে যে সবকিছু নাকি আল্লাহর হুকুম হয়, এখন থেকে শয়তানের হুকুম হয়, মৌলবীদের কথায় প্রমাণ হয়। তাই যেটা বলতেছিলাম, যে প্রসঙ্গে আমরা ছিলাম, যে যে আমরা যে প্রসঙ্গটা ছিলাম, যে আমাদের দেশের যে অবস্থাটা এই মুহূর্তে, এরা সরকার ইচ্ছা করেই চাচ্ছে দেশ অস্থির থাকুক, তারা হালুয়া রুটি। অর্থাৎ বিষয়টা এরকম, আপনি বাড়ি পুরা, আপনার বাড়িতে আগুন দিবে কেউ, বাড়ি পোড়াতে আপনি আগুন নিভানোর কাজে বিজি থাকবেন, আর আপনার যে শুভাকাঙ্ক্ষী, মানে ভেতরে ভেতরে শত্রু, উপরে উপরে শুভাকাঙ্ক্ষী, তারা আপনার বাড়িতে আলু পুড়ে খাবে। কারণ কি, আলু পুড়ে খাইলে এই চিন্তা তো আপনি করতে পারবেন না, কারণ আপনার তো ঘর পুড়েছে, আপনি সেদিকে ব্যস্ত থাকবেন। ওই মেকিয়াভেলির যে তার যে গ্রন্থ, সে বিখ্যাত গ্রন্থ থেকে আমরা যেটা পেয়েছি, যে প্রবলেম ক্রিয়েট করো, মানুষকে ব্যস্ত রাখো, তটস্থ রাখো, ভীত রাখো, সন্ত্রস্ত রাখো। চাণক্য নীতিতেও আছে, শুধু মেকিয়াভেলি না। চাণক্য নীতি পড়ে তো আমি মাঝে মাঝে ভয় পেয়ে যাই কিছু কিছু শব্দে। চাণক্য নীতিকে নিরীহ মনে করার কিছু নেই। ওইখানেও বলা হয়েছে যে চাণক্য নীতি বলেছে প্রয়োজন না খিলিয়ে রাখো, প্রয়োজনে তুমি তার পরাধীন বানায় ফেলো, তাকে তোমার উপর ডিপেন্ডেন্ট করে ফেলো, যাতে সে তার পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কারোর প্রতি যেন সে ডিপেন্ডেন্ট না থাকে, তোমার প্রতি ডিপেন্ডেন্ট করে, এমন কিছু প্রবলেম ক্রিয়েট করো। মানে স্ট্রেট বলে দিয়েছে যে সমস্যা সৃষ্টি করো, সমাধান তুমি দাও, তুমি তার কাছে মসিহা বনে যাও। এটা মেকিয়াভেলি বলছে, সবই সারা তো এই সরকারও তাই করতেছে। আপনি দেখবেন সংসদে মাঝে মাঝে জামাতকে আক্রমণ করতেছে, এই তোরা রাজাকার, তোরা আলবদর, বলতেছে না? মানে আগে তো শুধু ফজলুর রহমান সাহেব বলতেন, এখন আরো দুই একজন বলে এই আলবদর, এই রাজাকার, বলছে ওই যে কি যেন এক মন্ত্রী, দেখুন সে বলছে। এগুলো হচ্ছে ড্রামা তাদের। তারা এগুলো বলে আমাদের শান্ত রাখে, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের, যে এই বিএনপির তো তিন চার, আগে তো শুধু ফজলুর রহমান বলতেন, এখন তো অনেকেই বলে, আমরা খুশির চুতির ভাই হয়ে যাই। এগুলো আসলে বদমাইশি। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলে, যে মুক্তিযুদ্ধকে নিয়ে জাতিকে দুই ভাগ করা যাবে না, কিন্তু জুলাই চেতনা এটা নিয়ে দুই ভাগ, তিন ভাগ, চার ভাগ, পাঁচ ভাগ, বঙ্গবন্ধুকে নিয়ে ৭২ সংবিধানে ৪-৫ ভাগ করা যাবে। তো এরা বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করে, যাতে মানুষ তার মূল সমস্যা, মূল চেতনা, মূল সমস্যা থেকে দূরে থাকে। তার জন্য তারা এই ড্রামাগুলো করে, আমরা সরকার এগুলো করে পার্লামেন্ট নিয়ে যাচ্ছে। পার্লামেন্ট নিয়ে আলোচনায় যাব। এর আগে আরেকটা জিনিস শহীদ ভাই, শুক্রবার দিন বাংলাদেশে এখন একটা নতুন পরিস্থিতি শুক্রবার হয়ে গেছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ নিষিদ্ধ, তারা অ্যাক্টিভিটিস করতে পারে না। কিন্তু ওই সময়ে কিন্তু যে প্রোটেস্টটা ডেভেলপ করে তার মাঝে, করতে দিবি না তাহলে করবো, এমন একটা ইয়াদ শুরু। শুক্রবারে কিন্তু মিছিল হচ্ছে সবচেয়ে বেশি। এটা বাস্তব, যেটা এত বড় একটা সংগঠন, তার এত নেতা কর্মী, কতক্ষণ তাকে আটকে রাখা যাবে? কেন সম্ভব না, কারণ হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তর সংগঠন এশিয়া মহাদেশে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তর সংগঠন। এই সংগঠনকে আপনি নিষিদ্ধ করে ডিঅ্যাক্টিভ করতে পারবেন না, বরং নিষিদ্ধ করার কারণেই আওয়ামী লীগের প্রতি মানুষের আগ্রহ বেড়ে গেছে। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করতো, আগ্রহ, সিম্পেথি সব বেড়ে গেছে কিন্তু, হ্যাঁ শুধু বেড়ে, আগ্রহ শুধু না। তাই নেই, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করতো, আওয়ামী লীগের কর্মীরা এত ডেসপারেট হতো না। এমনকি ভেতরে ভেতরে আওয়ামী লীগের নেতারা সক্রিয় হচ্ছেন, সবাই না, কেউ কেউ সক্রিয় হচ্ছেন পরিকল্পিতভাবে। তারা একটা সিদ্ধান্ত এখন নিয়ে, সিদ্ধান্ত নিতে পেরেছে আওয়ামী লীগ। যদি নিষিদ্ধ না করতো, তাহলে আওয়ামী লীগ ভাবতো সামনে জাতীয় কি স্থানীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সেই অংশগ্রহণ করতো, এই ধরনের চিন্তা ভাবনা থাকতো, তারা কিছুটা আপসকামী হয়ে যেত।
নিষিদ্ধ করে আওয়ামী লীগের জন্য খুব উপকার করেছে। আওয়ামী লীগ এখন বুঝে ফেলেছে তার আর কোনো জায়গা নেই, তার পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই তাকে যতটুকু সম্ভব তাকে আগে যেতে হবে, কারণ পিছনে তো দেয়াল। তো কি দেয়াল? মাটির দেয়াল তো নয়, এমনকি সেটা ইটের দেয়ালও না, সেটা সিমেন্টেরও না, টোটালি পাথরের দেয়াল। তো আওয়ামী লীগের পক্ষে তার পিছন থেকে পালায় যাওয়ার আর সুযোগ নাই। দেয়ার ইজ নো চান্স, কোনো চান্সই নাই। আওয়ামী লীগকে মানে পালিয়ে যাওয়ার সুযোগ দিলে আওয়ামী লীগ পালিয়ে যেত, কারণ আওয়ামী লীগ তো বিপ্লবী দল না। অর্থাৎ বিড়ালকে আপনি বিপ্লবী বানিয়ে ফেলতেছেন, অর্থাৎ বিড়ালকে আপনি সিংহে পরিণত করতেছেন। আওয়ামী লীগ, আবারও বলি, আওয়ামী লীগ বিপ্লবী দল না। আওয়ামী লীগ বলেও নাই তারা বিপ্লবী দল, তাদের ম্যানিফেস্টোতেও তা লেখা নাই। কিন্তু যেভাবে বিড়ালকে আপনি দরজা জানালা বন্ধ করে পেটাচ্ছেন, এবার তো বিড়ালকে আওয়ামী লীগ মানে বিড়ালকে আপনাকে সিংহ হতেই হবে, উপায় নাই, তাকে বাঁচতে হবে। এরাই কাজটা করেছে। প্রথমে আওয়ামী লীগকে আংশিক নিষিদ্ধ করলো, কার্যক্রম নিষিদ্ধ, এবার সংসদ আইন পাশ করে নিষিদ্ধ করলো। এমনকি মারপিটও তারা কম রাখতেছে না, আওয়ামী লীগের উপর নির্যাতন করাও কিন্তু কমায় নাই কোনো অংশে। সর্বশেষ এক প্রতারণা করলো, ইলেকশনের সময় তাদের ভোট নিল, ভোট নেওয়ার পরে পার্লামেন্টে গিয়ে তাকে আইন করে নিষিদ্ধ করলো, হ্যাঁ। তারা প্রথমে বিএনপির কাছ থেকে, সংখ্যালঘুদের কাছ থেকে নাকে রুমাল দিয়ে হলেও ভোট নিল, এমনকি জামাতেরাও নিল। কিছু কিছু এলাকার খবর জানি যেখানে জামাতকে ভোট দিয়েছে খোদা আওয়ামী লীগ। খোদা আওয়ামী লীগ কেন দিয়েছে? যে বোধহয় একটু নিঃশ্বাস নিতে পারবো। কিন্তু না, বিএনপি জামাত, আওয়ামী লীগ ভুল করতে পারে, জামাত বিএনপি ভুল করে না। জামাত তো ভুল করবেই না, জামাত কখনোই তার শত্রুকে ছাড় দেয় না। আওয়ামী লীগ ছাড় দেয়, বিএনপি তো ছাড় দিতে বাধ্যই। আওয়ামী লীগও ছাড় দিয়েছে, কিন্তু জামাত তাদের ছাড় দেয় নাই, দিবেও না কোনোদিন। সেটা আপনি এবার প্রমাণ পেয়ে গেছেন। তো সেই কারণেই এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগকে সামনে এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। তার প্রতিক্রিয়া আপনি এগুলো মিছিল শুক্রবার, এরপরে দেখবেন শনিবার, তারপরে দেখবেন সোমবার, এইভাবে আস্তে আস্তে সপ্তাহের 7টি দিনে আওয়ামী লীগ মিছিল করবে, তারপরে একদিন সারা মাস মিছিল করবে, তারপরে একদিন হয়তো তারা ক্ষমতায় চলে যাবে মানে কোনো না। আইনজীবীদের ইলেকশনে পর্যন্ত তাদেরকে ইলেকশন করতে দেওয়া হলো না। এতে করে কি হলো, তাদের কাস্টিং হচ্ছে 36%, মানে 27,000 আইনজীবী এখানে মেম্বার, কাস্টিং হচ্ছে 36। আপনি যখন আপনি যখন মানে ব্রাজিলকে বাদ দিয়ে ধরেন, আপনি সৌদি আরব আর তুরস্ক বিশ্বকাপ খেললো, ধরেন আপনি বাংলাদেশ আর হংকং বিশ্বকাপ খেললো, ধরেন আপনি ভারত আর শ্রীলঙ্কা ফুটবলে বিশ্বকাপ খেললো, কে যাবে খেলা দেখতে? কে যাবে? মাগনা দিলেও তো যাবে না। তো রাজনীতিও তো একটা গেম, সেটাও তো একটা খেলা। আপনি যদি খেলার সাথে তুলনা করেন, সেখানে তো প্রতিদ্বন্দ্বী থাকতে হবে। যদি সেখানে বিএনপি থাকতো, দেখা যেত যে 90% ভোট কাস্ট হতো, কারণ সেখানে স্পিরিট থাকতো। দুই দলের পক্ষে জিততো সেটা পরের প্রশ্ন, স্পিরিট থাকতো। আমি বুঝতে পারি না প্রতিদ্বন্দ্বী সারা নির্বাচন করে কি লাভ? যে খেলাতে ফিক্সড থাকে, ম্যাচ ফিক্সিং হয়, সেটা তৃপ্তি কোথায়? কোনো তৃপ্তি নেই। আগামীতে এই সমস্যা রিস্ক নিতে চায় না আর কি, ঝুঁকি নিতে চায়। নিতে চায়। তার মানে কি? তার মানে হলো যে সে খেলতে জানে না, বা সে প্রতিদ্বন্দ্বীকে আগেই হেরে গেছে। আমি যদি ভালো খেলোয়াড় হই, একজন ভালো খেলোয়াড় কিন্তু ভালো খেলোয়াড়ের সাথে খেলতে চাইবে। আমি দাবা খেলি, আমি ফুটবল খেলি। এখন দাবা খেলা যদি একটা আনাড়ি লোকের সাথে খেলে, মানে যার কোনো রেটিং এর মধ্যেই নেই, তাকে আমি হারালাম, ওটা কোনো তৃপ্তি আছে নাকি? নাই, থাকে না। ওর মধ্যে কোনো প্রকৃত খেলোয়াড়ের কোনো তৃপ্তি থাকে না। এখন মনে করেন যে তারেক রহমান আমার সাথে নির্বাচন করলো এবং জিতলো, এতে তার কি তৃপ্তি? তারেক রহমান আমার সাথে যদি, ধরেন বগুড়া ইলেকশন হলো, সেখানে আমি ইলেকশন করলাম আর আমার প্রতিদ্বন্দ্বী তারেক রহমান, সেইখানে সে বিপুল ভোটে জিতলে কি যায় আসে? তার স্ট্যাটাস কি হবে? শেখ হাসিনা যদি আমার সাথে ইলেকশন করেন এবং সেখানে জিতেন, কি স্ট্যাটাস হবে সেখানে? আপনার মির্জা ফখরুল সাহেব যদি আমার সাথে সরিষাবাড়ি বা জামালপুর ইলেকশন করেন এবং তিনি জিতেন, তাতে তার কি হবে? আমার সাথে তার তো তুলনা হয় না। শেখ হাসিনাকে ইলেকশন, তারেক রহমানকে শেখ হাসিনার সাথে গিয়ে জিতে দেখাই দিতে হবে তিনি জিততে পারেন। মির্জা ফখরুল সাহেবকে শামীম ওসমান অথবা আপনার হাসান মাহমুদ সাহেব অথবা ওবায়দুল কাদের সাহেবের সাথে নির্বাচন করতে হবে, করে দেখাই দিতে হবে পাশ করলাম। তাহলে ওইখানে ফেল করলেও সমস্যা নেই। ধরেন তারেক আপনি রহমান আমার সাথে প্রাইম মিনিস্টার তারেক রহমান তার স্কুল জীবনের সহপাঠী, মানে সহপাঠী জুনিয়রদের নিয়ে একটা অনুষ্ঠান করেছেন, প্রাইম মিনিস্টার অফিসিয়াল। আমি ওদের ছবিগুলো দেখতেছিলাম। ওরা যেহেতু প্রাইম মিনিস্টারের স্কুল জীবন ছিল, শাইন স্কুল ছিল, রেসিডেন্সিয়াল মডেল ছিল, দুইটার সবাই কিন্তু
প্রতিষ্ঠিত, কিন্তু নানাভাবে প্রতিষ্ঠিত মানুষ, এবং তারা জানে এই এই মানুষটা তাদের স্কুলে স্টুডেন্ট হিসেবে ভালো ছিল না, এবং উনি ওই যে আগে যে ওই একটা ইয়ে ছিল না, এসএসসি এইচএসসি পরীক্ষার জন্য গ্রামে যেত মানুষ, জানা আছে, গ্রামের জি স্কুলে জি, গ্রামে যে গ্রামের স্কুলে পাশ গ্রামে করা, পরীক্ষা দিয়ে পাশ করে আসতো, হ্যাঁ, পাশ দুই করা জায়গায় ভর্তি হতো, উচ্চ দুই জায়গায় ভর্তি শিক্ষার্থী হতো। গ্রাম যাত্রা, হ্যাঁ, উনিও কিন্তু এইচএসসিটা ওইভাবে পাশ করছেন। মানে সে ঢাকা থেকে পাশ করে না এসএসসি তারেক রহমান, এইরকম একটা ম্যানেজ করা ছিল, হ্যাঁ। তাই নাকি? উনার একজন সহপাঠী আমাদের অনুষ্ঠানে আসেন, উনি বলছেন ঘটনাটা আমাদের। নাকি ভয়াবহ ব্যাপার। আমার জানা আছে, আমি জানতাম যে আমরা যখন কলেজে পড়ি তখন দেখতাম যে তখন তো মফস্বল কলেজগুলোতে নকল হইতো। যারা ওই যে আদু ভাই হয়ে গেছে পাশ করতে পারে না, তারা দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ি, মানে উপজেলা লেভেল গুলো আরো বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে আসতো পাশ করার জন্য। আইসা প্রিন্সিপাল, কলেজের ভিপি, টিওনো এদের ম্যানেজ করতো। অবিশ্বাস্য ব্যাপার। এগুলো আগেও ছিল। তারা বলছে যে আমার এই চান্সটা দিয়েন, ঠিক আছে? এরকম 2-4টা আদু ভাইয়ের বদলে আমি বসে পরীক্ষা দিয়েছি। ঠিক আছে? আমার মনে আছে এগুলো। এগুলো চলতো আগে। চলতো। এখন চলে কিনা? এখন তো ওটা লাগে না। এখন তো ইউনিভার্সিটিতে পরীক্ষা খাতা তারাই লিখে দেয়, সমস্যা নাই। বোর্ডে লিখে দেয়। এখন আরো সুবিধা হয়েছে, ডিজিটালাইজড হয়ে গেছে। কোনো সমস্যা নেই। এখন তো আরো সুবিধা। ফরিদ ভাই, আমরা পার্লামেন্টে কিন্তু সবাই মুক্তিযুদ্ধ হওয়ার চেষ্টা করতেছেন, হ্যাঁ। এর আগে তো প্রথম মুক্তিযোদ্ধা, শিশু মুক্তিযোদ্ধা, হ্যাঁ, প্রথম নারী মুক্তিযোদ্ধা, এগুলো আসছিল। এখন আব্দুল্লাহ তাহেরও বলতেছেন তিনি একজন শিশু মুক্তিযোদ্ধা, হ্যাঁ। তারপরে জামাতের আমির তো দাবি করছেন শহীদ পরিবারের সদস্য উনি। তার এখন কেউ সেই যুদ্ধাপরাধী আজহার, উনিও দাবি করতেছেন ওনারা উনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সদস্য। এখানে মুক্তিযুদ্ধ ২ টা মুক্তিযুদ্ধ জিনিস। কিন্তু তারা ওন করে না, মুক্তিযুদ্ধটাকে আবার এনজয় করার চেষ্টা করে কিন্তু তারা। এখানে ২ টা জিনিস প্রমাণ হয়। একটা হইলো যে এরা কত বড় বাটপার ও মুনাফেক, মিথ্যাবাদী, এটা প্রমাণ হয়। আরেকটা প্রমাণ হয় যে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে কেউ রাজনীতি করতে পারবে না। মানে ওইটা যে একটা অহংকারের বিষয়, যেটা আমরা বলি, এই যে এরা কথায় কথায় বলে যে ওই পুরানা চেতনার কথা বাদ দাও, এক ক্যাসেট বাজানো বাদ দাও। বোঝা গেল ওই ক্যাসেট তাদেরও বাজাইতে হয়। মানে যারা মুক্তিযুদ্ধ বিরোধী তাদেরও আজকাল পরিচয় দিতে হচ্ছে। ওদের সেটার মুরদে কোলায় না। কত বড় এত বলুক, বলুক এরা যারা ৭১ মুক্তিযুদ্ধ বিরোধী ছিল। সাহস করে বলুক না একটু। এত না মুরদ, তারা নাকি আল্লাহ ছাড়া কারো ডরায় না। একটু বলুক। বলেই ফেলুক। কিসের মুক্তিযুদ্ধ? এগুলো বলুক। যে তারা স্বাধীনতা ৭১ মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে। এখনো কুলাইতেছে না। তার মানেটা কি? মানে বাংলাদেশে যে এই যে ৭১ চেতনা যে এখনো কার্যকর, এরা যতই চাপা মারুক, এরা যতই বেহেশতের টিকিট নাকের সামনে দিয়ে ঘোরাক, এরা যতই কোরআন, হাদিস, মসজিদ, মাদ্রাসা মানুষের আশপাশ দিয়ে ঘোরাক, ৭১ যে তাদের আকাম কুকাম আছে, তা কিন্তু তারা মুছে ফেলতে পারে নাই। তার জন্য মাঝে মধ্যে ৭১ আবার সাফাই গাইতে হয়। সাফাই সাক্ষী আনতে হয় বাঁচার জন্য। কেবল তো শিশু মুক্তিযুদ্ধ দাবি করতেছে, কয়েকদিন পরে হয়তো ভ্রূণ মুক্তিযুদ্ধও দাবি করতে পারে। ভ্রূণ মুক্তিযুদ্ধও দাবি করে ফেলতে পারে যে তখন আমি ৭১ আমি ভ্রূণের মধ্যে ছিলাম, মায়ের ভ্রূণে। আবার আরো দাবি করতে পারে, নেক্সটে যদি কোনোদিন সরকারি দলে আসে, যে আমার দাবি করতে পারে যে আমার বাবার স্বপ্নেও আমরা মুক্তিযুদ্ধ, বাবা যেহেতু মুক্তিযুদ্ধের স্বপ্ন দেখেছে, সেই বাবা জন্ম দিয়েছে, তাহলে আমিও স্বপ্ন মুক্তিযুদ্ধও দাবি করে ফেলতে পারি। কারণ এদের তোর মুখের ট্যাক্স লাগে না। এই বাংলাদেশে সবকিছুই বলা যায়। এখানে আপনি দাড়ি টুপি রেখে যা ইচ্ছা তাই বলবেন, আপনার বিরুদ্ধে কারো কিছু বলার নাই। এই যে দেখেন না, মুফতি আমির হারামজাদা, বর্তমানে জামাতের যে লিটিল পোস্টার বয় এমপি হয়ে আছে, সে কি বলেছিল যে আওয়ামী লীগে তার ২ কুল আছে, অর্থাৎ মামা খালুর তো আছেই, পাশাপাশি তার বাপদাদারা নাকি আওয়ামী লীগ করে। খোঁজ নিয়ে দেখো, বলে নাই? বলেছে। আজকে সে জামাতের পোস্টার বয় এবং জামাতের এমপি। এইরকম মিথ্যুক ধোঁকাবাজ এই মুনাফিকদের কথা আর কি বলবো? এদের এরা জামাত, আপনি আল্লাহ যদি, এখন এটা বলা ঠিক না, আল্লাহ কেন যে শয়তান বানাইছে, শয়তান না বানায় জামাত ইসলাম বানাইলেই তো হইতো। আর কারোই লাগতো না এরকম ধোঁকাবাজি, এরকম মিথ্যা, আর কারোর দরকার ছিল না। শয়তানের কাজ, শয়তান এরকম মিথ্যা কথা বলতে পারবে না। আর জামাত কনফিডেন্টলি যেভাবে মিথ্যা কথা বলতে পারে, এটা আজাজিল মোকরম শয়তান নিজেও বলতে পারবে না। পৃথিবীর কোনো মিথ্যাবাদী তো দূরের কথা, সবচেয়ে বড় শয়তান, মানে ইসলামের পরিভাষায় যে শয়তান, সেই শয়তানের পক্ষে তো মিথ্যা কথা বলা সম্ভব না। তারা পোলাপানের তো কিভাবে দুষ্ট, বলবে?
যে তার বাপ পোলাপানের হইলো তো যুক্ত একজন একজন লিখে ফেলছে এখানে, জাইমা রহমান ভুল মুক্তিযোদ্ধা। এই তো লিখে ফেলছে, বুঝতে পারছি লিখবে 2 দিন পরে এগুলো বলেই ফেলতে পারে মানুষজন। শুধু তাই না, বলে ফেলতে পারে যে আবার দাবি করতে পারে যে তারেক রহমানের যে কাজের, তার আম্মার যে কাজের মহিলা ছিল ফাতেমা, সেও সহকারী মুক্তিযোদ্ধা ঘোষণা দিতেই পারে। আপনার বললাম তো এই দেশে ট্যাক্স লাগে না। না, এটা এই তো দেশে যদি একটা তালিকা বেরোচ্ছিল। ফাতেমা হচ্ছে গৃহ পরিচারিকা মুক্তিযোদ্ধা। পরিচয়কার কোটায় মুক্তিযোদ্ধা হয়ে যেতে পারে, হ্যাঁ, অস্বাভাবিক কিছু। ফাতেমা। এই দেশে যদি আইন সঠিকভাবে চলতো, মিথ্যা বলার জন্য আদালতে যাওয়া যাইত, তাহলে জামাতের এমপি একটাও সংসদ তো দূরের কথা, ঘরেও থাকতে পারতো না, জেলে থাকতে হইতো, যেভাবে তার ঠাড়া ভরা মিথ্যা কথা বলে। আমি প্র্যাকটিস করতেছি অবশ্য, যদি কোনোদিন রাজনীতিতে আসি ভাবছিলাম মিথ্যা কথা কেমনে শিখবো। তো একজন বুদ্ধি দিল, কয় তোমার কি, আমি বললাম ভাইরাম তো ঠাড়া ভরা মিথ্যা বলতে পারবো না। হ্যালো ভাই কি কয়, জামাতিদের পয়েন্ট মুখস্থ করো, জামাতিরা কিভাবে কনফিডেন্টলি মিথ্যা কথা বলে একটু কিছুদিন প্র্যাকটিস করো, 6 মাস প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আমি বললাম তাই নাকি? কয় জামাতের কিছু বক্তব্য মনে করো সবাই জানে যে তার আলবদর রাজাকার আলসামস, কিন্তু তুমি বলবা যে তোমার বাপ মুক্তিযোদ্ধা ছিল। আমি বললাম আমি তো ফেসবুকে লিখে ফেলছি আমার বাপ মুক্তিযোদ্ধা ছিল। জামাত তো ধর্মভিত্তিক রাজনৈতিক দল। ধর্মটা মানুষকে এইভাবে ইয়া করে যে ধার্মিক মানুষ মিথ্যা কথা বলে না। হ্যাঁ, জামাত কিন্তু ধর্মের লেবাস পরে ডাহা মিথ্যা কথা বলে সব। এটা আমি এর সাথে একটু যুক্ত করতে চাই, কিঞ্চিত ডিসএগ্রি করলাম। সেটা আমাদের দেশে মানুষও মিথ্যাবাদী, তার জন্য মিথ্যাবাদীদের প্রশ্রয় দেয়। সত্য এগুলো বললে তো উপরে থুতু দিলে নিচে লাগে। এদেশের জনগণ মিথ্যুক জানে না এরা। আচ্ছা, বাংলাদেশের কোন জনতাটা জানে না যে ৭১-এ মৌলবীরা মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে, মোল্লারা? বাংলাদেশের একটা মাদ্রাসা আছে যেখানে কোনোদিন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছে? আজও কি বাংলাদেশে কোনো মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গায়, না, বঙ্গবন্ধুর নাম তারা শুদ্ধভাবে নেয়? না। তাইলে আওয়ামী লীগ কেন মেনে 15 বছর ক্ষমতা ছিল। এইটাও ওইদিকে তাকায় নাই। মানে কিছু করতে তাইলে পারবে না। তা করতে মানে পারা তাকায় নাই। যাবে না, কারণ এই দেশের জনগণ, এই দেশের মানুষ আসলে আচানক স্বাধীনতা পেয়েছে। বঙ্গবন্ধু এই মানে অযাচিত হয়ে, মানে তিনি জোর করে আমাদের স্বাধীনতা দিয়েছেন, যার জন্য আজকে এই দশা। এরা এখনো পাকিস্তান এটা পিয়ারি একটাই ভুলতে হুমায়ুন পারে আজাদ এই কথাটাই তো বলছিলেন। বঙ্গবন্ধু যে একটা অপ্রস্তুত জাতিকে স্বাধীনতা স্বাধীনতা এনে দিয়েছে। এনে দিয়েছেন। তার জন্য তিনি বইও লিখে গেছেন, বাংলা তার নামে আগে তিনি উপন্যাস লিখে ফেলেছেন। তার কথা কিন্তু সত্য হয়েছে, এবং এটা স্বাভাবিক। কারণ হচ্ছে যে এই দেশের মানুষও, এই দেশের সাধারণ জনগণ মিথ্যুক। আমি আমার জেলার এবং অন্যান্য জেলার যারা ওই যে মসজিদ কমিটির সভাপতি হয়, মাদ্রাসার সভাপতি হয়, তারপর ওয়াজের আয়োজন করে সেটা সভাপতি হয়, মুরব্বী জিজ্ঞেস করতে পারি যে আপনি বলেন তো আমাদের এই অঞ্চলের, মনে করেন জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, যে একটা বড় মৌলবীর নাম বলেন, যে প্রখ্যাত মৌলবীর নাম বলেন, একজন একজন যে যিনি মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। চুপ থাকে, কেউ কথা বলে না। পরে আমি কয়েকজন মুক্তিযোদ্ধাকে একরকম শুধু তারা সাধারণ মানুষ না, মুক্তিযোদ্ধারাও বলে না। আমি পরে তো একা একা ছাই দিয়ে ধরতাম মুক্তিযোদ্ধাদের। আমি আঙ্কেল বলতে হবে, কাকা বলতে হবে, জ্যাঠা বলতে হবে, মামু বলতে হবে, খালু বলতে হবে, দাদা বলতে হবে, ঘটনা বলো। কয় এত কথা কইস না, মৌলবীরা কোনদিন মুক্তিযুদ্ধের পক্ষে লোক হয়? কয় ওই শালাঘরের বিরুদ্ধেই তো আমরা যুদ্ধ করছি, ফাইট করছি। আমগো তো আসল ডর আসলে ওই যে মৌলবীরা, ওই শালার শহীদ এই যে স্বাভাবিক পরিবেশে যে ভারতে বছরে প্রায় 18 থেকে 20 লাখ লোক ভিসায় যেত। ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যাওয়ার সাথে চিকিৎসা আছে, বিয়ের বাজার আছে, ট্যুরিজম আছে, নানা কিছু আছে। বা অনেক মানুষ এখানে একটু পয়সা করে দিচ্ছে, আল্লাহরেও রাখে, মাঝে মাঝে একটু বিয়ারও খেতে চায়, বাংলাদেশে কেউ দেখে ফেলবে, কলকাতায় গেলেই খুব ইজি সিট। সত্য এটা। আপনি অপ্রিয় সত্য, আপনি তো পর্দা ফাঁস করে গোপন কথা। এখন তো বলবো ঘরের কথা পরে জানলো কেমন। আমি আওয়ামী লীগ, বিএনপি বা অন্য পার্টির অনেক জামাতের নেতারও চিনি, বিয়ার খাওয়ার জন্য কলকাতা যায়, বদামি করার জন্য, লাম্পট্য করার জন্য কলকাতায় যায়। এটা যে আমি জানি তো তাদের, চিনি তো তাদের। তারা সেখানে মদ খাইতে, লাম্পট্য, কারণ ওখানে তো কেউ জানতে পারবে না, বুঝতে পারবে না, তারা তো কেউ চিনে না। তারা ওইখানে এই জন্য যায়, ফেন্সিডিল খাইতে যায়, কলকাতা যায়। আমি চিনি এই লোকজনদের, 2-4 জনের নাম বলতে পারবো। এটা সব সময় ঘটছে, ভবিষ্যতে শুনেন, আগামী দিন মানে মুক্ত নিঃশ্বাস নেওয়ার জন্য আপনাকে কলকাতায় যেতে হবে এই বাংলাদেশের মানুষদের। সেই দিন আসতেছে।
সেদিন শীঘ্রই আসতেছে। কারণ এখন বাংলাদেশে যেভাবে এই মোল্লার মিলিটারির উৎপাত শুরু হয়েছে, পাকিস্তানকে ফেল করে দিবে, পাকিস্তানের চেয়েও আগে চলে যাবে। এবং এই বাংলাদেশের মোল্লারা আফগানিস্তানের মোল্লার চাইতে বিপজ্জনক হবে। এই বাংলাদেশের মোল্লারা পাকিস্তানের মোল্লাদের চাইতে বিপজ্জনক হবে হয়ে আছে। আপনি কল্পনা করতে পারেন আপনি যে দেখেন জয় না বাংলা ইয়াটা, রাওয়া ক্লাব যেটা, রাওয়া জি, ক্লাবে কিন্তু বার আছে কিন্তু, হ্যাঁ? জানি। রাওয়া ক্লাবে হ্যাঁ, বার আছে এবং বলা হয় তারা শায়েস্তা খাঁর আমলের রেটে নানা কিছু খায়। মদ কিনতে পারে সস্তায়, জি, জি, বিদেশি সিগারেট কিনতে পারে সস্তায়, হ্যাঁ? জি। এবং রেশন তো আর্মি তো বিশাল একটা রেশন শিট এটার জন্য আর কি। তাদের কাজটা কি? তারা তো এগুলো দিয়েই চলে। কবে কোথায় গিয়ে যুদ্ধ করতে গেছে? বাংলাদেশের সেনাবাহিনী কামখি পাখি মারছে কোনোদিন গিয়ে? ওই ২-৪ জন মিশনে যায় টাকার জন্য, যুদ্ধ করার জন্য যায়। বাংলাদেশের সেনাবাহিনী লোক কবে কি এয়ার গান তো তারা পাখি মারা বলে গেছে। আরে ভাই পাখি মারতে বাংলাদেশ কোনোদিন বাংলাদেশের ভাই তারা পাখি মারছে আমাকে বলেন। বাংলাদেশের সেনাবাহিনী একটা পাখি মারছে আমাকে বলেন। ওরা যদি গোলাগুলি করে, আমি তো ওই পাখি শিকার ছেড়ে দিয়েছি কমপক্ষে ২০ বছর হয়ে গেছে। ২০ বছর না আরো বেশি হয়ে গেছে। ঠিক আছে? যে পাখি মারার অপরাধ। আমার তো এখন নাই। শুটিং এর রেঞ্জ নাই। তারপর টার্গেট ঠিক হবে না। ঠিক আছে না? তারপর গোলাগুলি করলে তো আমার সাথে তাদের বন্দুক টার্গেটে পৌঁছাবে কম। চ্যালেঞ্জ আপনি কথা। যখন শিকার প্রসঙ্গে আনলেন একটা শেয়ার করি। আইয়ুব খানের বাঘ শিকার বলে একটা গল্প আছে, আলমগীর স্যার তার লিখেছে। ওই গল্প গ্রন্থে আছে যেটা আইয়ুব খান আসলেন ইস্ট পাকিস্তানে বাঘ শিকার করবেন, তখন সুন্দরবনে যাবেন, তখন হুম। কি করা হয়েছে সুন্দরবনে একটা বাঘ ধরে এইভাবে বেঁধে রাখা আগে হয়েছে, ওইটা হ্যাঁ, গুলি করে জি, আইয়ুব জি, খান জি। ওইটাতে গুলি করছে। জি, 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 এরকমই। এবং শুধু তাই না, এমন হইতে পারে যে ওটা গুলি করে আগেই মেরে রাখা হয়েছে। পরে বলছে হুম, আইয়ুব খান মারছে। ও আইয়ুব হলো খান ফিল্ড মার্শাল লেগে। কোথায় ফিল্ড মার্শাল লেগে? কোন যুদ্ধে জিতছে আইয়ুব খান ফিল্ড মার্শাল? ওই ঠিক আসিফ মনিরের মতো। ওই এরা যার নিজে কাছে না নিজে ডিক্লেয়ার করে যেমন দেলোয়ার হোসেন সাঈদী যে আল্লামা, আল্লামা উনি নিজে নিজে ডিক্লেয়ার নিজেই নিজে লিখে নিজের দিছে আলামত। এটা। কোন হ্যাঁ, প্রতিষ্ঠান থেকে আল্লামা উপাধি এটা ইয়া নেই সেটা। তারপরে রংপুর কারমাইকেল কলেজে কিছুদিন শিক্ষকতা করা প্রভাষক গোলাম আজম, তিনি অধ্যাপক। লেকচারার, লেকচারার হ্যাঁ, এখন অধ্যাপক হয়ে গেছে। লেকচারার অধ্যাপক লিখতে শুরু করছে। সে কিন্তু অধ্যাপক হিসাবে খুব খুবই জামাত করলে একটা মানে সুবিধা। বিখ্যাত ব্যাপার সেটা। আপনি যদি কালকে জামাত করেন, কথার কথা যদি কোনোদিন সম্ভব না আপনার পক্ষে জামাত করা। কালকে আপনি জামাতে যোগ দিলে আপনি হয়ে যাবেন কি জানেন? আপনার টিভি চ্যানেলের মালিক হিসেবে পরিচয় লিখবে। টিভি চ্যানেলের মালিক লিখে দিবে আপনাকে। কোন সমস্যা নাই। কালকে আমি জামাতে যোগ দিলে আমার আগে ডক্টরেট মোহাম্মদ শেখ ফরিদ জামালপুরি ডক্টরেট লাগাই দিবে ওরা। আগে ওর ডক্টরেট লাগাবে, পিছনে ডক্টরেট লাগাবে ওরা। ওদের কোচিং সেন্টারে যদি কি যে জীবনে ভুল করছি আমি। জামাতি কোচিং সেন্টারে যে কেন এত কোচিং সেন্টারে পড়াইছি, তাহলে এই জামাতি কোচিং সেন্টারে পড়ালেখা করাইনি। করলে আমি মোটামুটি প্রফেসর লিখতে পারতাম। কি যে একটা ভুল করছি। অধ্যক্ষ লিখতে পারতাম। আর প্রিন্সিপাল এই লিখতে কোচিং পারি। সেন্টার সবকিছু কিন্তু গত আন্দোলনে কাজে লেগেছে কিন্তু তারা। সবকিছু না, নিয়ে না, কাজে তারা লেগেছে। তারা কোচিং সেন্টারকে মাদ্রাসার চাইতে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা স্প্রেড করেছে কোচিং সেন্টারে। কারণ মৌলবীরা যখন শুনেন আপনার সামনে তাদের চেহারা দেখে তো আপনি চিনবেনই তাদের। আপনি তো প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের তো আপনি বুঝতে পারবেন না যারা যে অলরেডি জামাতিদের মতো হয়ে গেছে। কিভাবে বুঝবেন? কারণ ওরা তো টুপি মাথায় দেয় না। ঠিক আছে? ওরা তো টুপি যে ছেলেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা যে নিজের জুতা নিজে পরে না, নিজের জামা কাপড় নিজে ধয় না, যে জীবনে কোনোদিন নিজের আহ কাপড়-চোপড় ধয় নাই, যে নিজের বিছানা থেকে উঠতে কোনোদিন বেডের বালিশটা সে ভাঁজ করে নাই, সে গোসল করে আসার সময় বাথরুমে তার কাপড়-চোপড় রেখে চলে আসে। ঠিক আছে? শুধুমাত্র প্রাকৃতিক কার্য সারার সময় নিজে করে। এছাড়া সব কাজ অন্যরে দিয়ে করায়। এমনকি খাবারটাও মায়ে খাওয়ায় দেয়, বাপে খাওয়ায় দেয়, চাচা, মামা, খালুরা খাওয়ায় দেয়। আর কেউ কারো কাজের বুয়ারা খাওয়ায় দেয়, বড় হইলেও। তো তার ওই ছেলেগুলো হঠাৎ করে আপনার এই একজন আ লিখেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে গোপালগঞ্জে বিয়ে করার একটা প্র্যাকটিস আছে। শুনেন সবচেয়ে বিপজ্জনক কি জানেন? যেটা বলতেছিলাম। তো সেই ছেলেগুলো হঠাৎ করে আওয়ামী লীগের বিরুদ্ধে নেমে গেল মাঠে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নেমে গেল মাঠে। তুমি কে আমি কে রাজাকার রাজাকার। তো ওরে যদি গালি দেয় যে তুই হলি ডয়ের শিকার বয়সিনের পোলা।
তো কি নিজের ওই স্লোগান দেওয়া শুরু করবে যে নড়ির পোলা, তা তো করবে না। ও জামাল পীরা পাগলা, মুক্তিযুদ্ধের বেলায় এসব প্রশ্ন ৭১ প্রশ্ন এসে বলো তুমি কি আমি কে, রাজাকার রাজাকার। অন্য কিছু বলুক, নিজে ওর মায়ের এখানে গালি দিক। জামাতের আমির নিয়ে আরেকজন লিখছেন যে তার নির্বাচনী এলাকা কুলাউড়াতে তিনি ৩ বার ইলেকশন করেছে, ৩ বার জামানত বাজেয়াপ্ত হয়েছিল, তিনি ঢাকায় দিয়ে পাশ করে ফেলছেন, পাশ করানো হয়েছে তাকে। কাজে তার জামানত বাজেয়াপ্ত নেই, তার গ্যারান্টি কি? এটা তো অনুরোধ আসরের এমপি, সে তো ফেলই করছে। যে লোক নিজের এলাকায় ৩ বার ফেল করে, সে বুঝি ঢাকা শহরে পাশ করবে? আমি তো চ্যালেঞ্জ দিয়েছিলাম তাকে যে আমার সাথে জামাতের আমির তার মায়ের ভাতারের এলাকায় ইলেকশন করুক। আমার এলাকায় তো সে পারবেই না ভোট। আমার এলাকায় এবার জামাত নাকি ৪০,০০০ ভোট পেয়েছে। জামাতের আমির আমার সাথে আমার এলাকায় ইলেকশন করলে ভোট আরো কমবে, তবে ২০,০০০ হয়ে যাবে। আরেকটা পয়েন্ট, গতকালকে কিন্তু জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নামের একটা বিবৃতি আসছিল, জাতীয় মুক্তিযুদ্ধ পরিষদ। ওই এটা বিবৃতিতে কি এটা কি ওটা কি জাতীয় পাকিস্তান জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ নাকি বাংলাদেশ? এটা আগে এটা জামাতের একটা সংগঠন আর কি। ওই বিবৃতিতে অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্যের নিন্দা করে বলা হয়েছে, ফজলুর রহমান যে বলেছেন যে কোনো আহ, পরিবারের, যুদ্ধ যুদ্ধপরীতের পরিবার, শহীদ পরিবারের, পরিবার। জামাতি পরিবারের কোনো মুক্তির পক্ষের লোক হইতে পারে না, ওইটা বলছেন। ওই সংগঠন নিন্দা করে বলছে ফজলুর রহমান এই বক্তব্যের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করেছে। আসলাম, যাই হোক। তো বিষয়টা এরকম, যাই হোক, একটু বৃষ্টি ভাষা মুখে চলে আসছিল, ওটা বন্ধ করলাম। আমি ভালোভাবে বলি, শোনেন। ফজলুর রহমান তো একজন এমপি এবং বয়স্ক মানুষ, উনি তো ভাষা অত খারাপ করতে পারে না। পৃথিবীতে কোন স্বাধীনতা বিরোধী দলে স্বাধীনতার পক্ষের লোক যাইতে পারে? মুক্তিযোদ্ধা, এই প্রশ্ন তো ডক্টর হুমায়ুন আজাদ আগে ফয়সালা করে দিয়ে গেছেন যে মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নয়, কিন্তু রাজাকার আজীবন আজীবন, রাজাকার। তিনি আজীবন রাজাকার। ভুলে গেছেন। কোন ব্যক্তিটা তার মায়ের ধর্ষণকারী পক্ষ নিতে পারে? কোন ব্যক্তিটা তার বাপের হত্যাকারী পক্ষ নিতে পারে? আবার জামাতের সংগঠনের নাম জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ। সোনার পাথরবাটি নাকি কাঁঠালের আমসত্ত্ব? এগুলি আর কি তো আমরা বুঝি। আমার পরিচিত একজন ছিলেন, আমার পরিচিত একজন লোক ছিলেন, তিনি জামাত ইসলাম করতেন। আমাকে দেখায় বলতো উনি মুক্তিযোদ্ধা। আমি বললাম মুক্তিযোদ্ধা জামাত হয় কেমনে? কি করে সম্ভব? কি করে সম্ভব? এটা কোনোদিন সম্ভব? কোনোদিনই সম্ভব না। যেমন একজন সক্ষম পুরুষ ক্লিব হয়ে যাইতে পারে, একজন পরিণত নারী ক্লিব হয়ে যাইতে অপারেশন করে, কিন্তু ক্লিব তো কখনো পূর্ণ নারী পূর্ণ পুরুষ হইতে পারবে না। তেমনি কোনোদিন এটা সম্ভব না। পৃথিবীতে কোনোদিনই যে কোনো দল করতে পারে স্বাধীনতা বিরোধীরা, এমনকি আওয়ামী লীগের তীব্র শত্রুতাও করতে পারে, কোনো সন্দেহ নেই। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, প্রতিপক্ষ হতে পারে, তার সাথে ফাইট হতে পারে, কিন্তু কোন রাজাকার আলবদরের সাথে কোনো দিন মুক্তিযুদ্ধের পক্ষে লোক বসতে পারে না। আমার পক্ষে ধরেন, আমাকে আওয়ামী লীগ পাওয়ারে আসলো, আওয়ামী লীগ আমার 5 পয়সা দাম দিল না, ধরে নেন, দিবেও না, আমি জানি, ধরেন দিল না, এর জন্য কি আমি কি জামাতের পক্ষে সাফাই গাওয়া শুরু করব? আমি কি জামাতের পক্ষে গিয়ে মিছিল দিব? এটা সম্ভব? কখনো সম্ভব? এই যে মেজর আখতারুজ্জামান জামাতে যোগ দিয়েছে, কেন দিয়েছে? কারণ আদর্শিকভাবে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি বাই চান্স মুক্তিযোদ্ধা ছিলেন। যতই চাপা মারুক, যে ব্যক্তি, আমি অনেকেরই চিনি যারা মুক্তিযোদ্ধার সন্তান, জামাতের ভাষায় কথা বলে। কেন আওয়ামী লীগের ভিতরে সাইদি লীগ আছে না? সব ঠিক অনেক আছে, অনেক সবারে, হ্যাঁ, সব অনেক ঠিক লোক, আছে, কিন্তু সাইদির অনেক লোক বিশ্বাস করে না সাইদি যে যুদ্ধ করে আছে না? ছিল, অনেক লোক বিশ্বাস করে না হ্যাঁ, কিন্তু এটা। কারণ হইল, এর কারণ কি? এর কারণ সে নিজে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। প্রথম কারণ, নিজে মুক্তিযোদ্ধার চেতনা ধারণ করে না। আওয়ামী লীগ এই জন্য করে সুবিধা পায়, যখন সুবিধা পাবে না আওয়ামী লীগ করবে না। তারপরেও যদি কেউ মনে করেন সুবিধার জন্য আওয়ামী লীগ করে না, কিন্তু সাইদি লীগ হয়েছে, তার মানে সে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না, মৌলবাদী। আমি দেখেছি আওয়ামী লীগের এরকম অনেক লোকের দেখেছি, বিএনপির তো আলাপই নাই, সবারই ফাঁসি দিছে, ঠিক আছে, সাইদিরে দেওয়া ঠিক হয় নাই। মানে তার বিএনপির অনেক লোক আছে যে শাকা চৌধুরী দেওয়া ঠিক আছে ফাঁসি, সাইদিরে জেল দেওয়া ঠিক হয় না, এরকম লোক আছে। কারণ তারা ওই যে দাড়ি টুপি দেখছে, দাঁড়িয়া টুপি দেখে কাইত হয়ে গেছে যে হায় হায় হায়,
একেবারে জুব্বা পরে আছে এখন। এই যে কালকে একটা ছবি দেখলাম, 8 বছরের শিশুকে মেরে ফেলেছে। তাও নিজের নাতি, আপন নাতিকে। দেখলাম কালকে পরশুদিন যখন তাকে যাবজ্জীবন তেল হলো, তার কন্যা বলতেছে, আমার বাপের ছবি তুলেন না, বাপের না ওনার ছবি তুলেন না, হাতে পায়ে ধরে। কেন? মান সম্মান, আল্লাহর ওয়াস্তে মান সম্মান। খুন করছে, মান সম্মান নষ্ট হয় নাই। তার এই আসামির ফটোগ্রাফ ছবি তুলে মান সম্মান নষ্ট হয়ে যাবে। আবার দেখেন কি সুন্দর দাড়িয়ালা হয়ে আসছে। আবার এই যে আরেকটা দেখেন, এই যে কি টাঙ্গাইলের কি অভিনেতা কি যেন আজকে একটা বাড়াইলো, এরকম দাড়ি টুপি নিয়ে বাড়াইছে, পুরা মনে হয় যে জামাতি। আল্লাহ আমার খুনের 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 অভিযুক্ত। এগুলো হচ্ছে এই দেশের মানুষ দাঁড়িয়ে। কালকে আমি যদি এরকম দাঁড়িয়ে রাখি, মোচটা ছেটে ফেলি, চুলটা ছোট করে ফেলি, বাস আমিও শেখ করি, তখন ওরে বাপরে বাপ, দেখবেন আমার এমপিগিরি কেউ ঠেকাইতে পারবে না। কেউ পারবে না। খালি টুপিটা দাড়িটা লাগাইলি কেউ ঠেকাইতে পারবে না। সংসদে ওই যে হোম মিনিস্টার যে আলাউদ্দিন আহমেদ চৌধুরী, তিনি বলেছেন ফজলুর রহমান একজন বয়স্ক এবং ইতিহাস সমৃদ্ধ মানুষ, কিন্তু আমরা আছি ভূগোলে। খলের খলের নাকি ছলের অভাব হয় না। সালাউদ্দিন সাহেব ভয় পাইতেছে, যদি কোনো কারণে মুক্তিযোদ্ধাদের পক্ষে রাজাকারদের বিরোধিতা করে, যদি জামাতের বিরোধিতা করে, তাহলে তারা ভারতের দালাল হিসেবে প্রতিষ্ঠিত করে ভয়ে এসে এগুলো বলে। মাঝে মাঝে আবার বলে যে আমি কি তাদের মুনাফেক বলবো, এইটা আবার বলে সালাউদ্দিন সাহেব যে আমি কি তাদের মুনাফেক বলবো, জাতীয় বেঈমান বলবো, প্রশ্ন করে। এগুলো মজা নেই, কিন্তু ভেতরে ভেতরে তারা হচ্ছে আপন খালাতো ভাই। তারেক রহমান বলেছিলেন যে শিবির আর জামাত হচ্ছে এক মায়ের পেটের দুই ভাই। আবার বিএনপির মন্ত্রী বলেছে যে জামাত আর বিএনপি হচ্ছে এক বাপের দুই বাপের এক পোলা। এই প্রথম আমরা জানলাম। যদি 5ই আগস্টের জুলাই সন্ত্রাস না হইতো, আমরা জানতেই পারতাম না দুই বাপের এক পোলা হয়। আমরা জানতেই পারতাম না এই 12 তারিখের মুসলেকা ইলেকশন না হলে, আমরা জানতেই পারতাম না দুই বাপের এক পোলা হয়। সালাউদ্দিন সাহেবরা ক্ষমতায় না আসলে আমরা বুঝতেই পারতাম না যে সরকারি বিরোধী দল থাকে আর বিরোধী সরকারি দল থাকে, এটা আমরা জানতেই পারতাম না। তারা মিলকে জুলকে এগুলো ইয়ার কি করে মাঝে মধ্যে। ওই যে আরেকজন আছে যারা বাপ বেটা, যার নাম পার্থ, বাপ বেটা মিলে স্বার্থের বাইরে কাজ করে না, তাদেরও দেখি কি সুন্দর সুন্দর কথা বলতে। কিন্তু আবার শেখ হাসিনা ফাঁসি চায়, বঙ্গবন্ধুর নাম নেওয়া যাবে না। আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বঙ্গবন্ধুর তসবি টিপবে, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে শেখ হাসিনার তসবি টিপবে, আমরা এগুলো জানি। আমাদের দেশটা এই চান্সে আরেকজন শেয়ার করে ফেলবে। সাইদি যে একজন রাজাকার যুদ্ধাপরাধী, এটা বাংলাদেশের মিডিয়াতে আমার হাতে প্রথম রিপোর্ট হয়েছিল এটা। হ্যাঁ, আমি যখন পায়ে হেঁটে বাংলাদেশ ঘুরি, তখন বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধাদের মুখে তার এলাকার রাজাকার কারা, ওই তালিকাটা আমি কালেকশন করতে পারি। মুক্তিযোদ্ধা, ওই এলাকার মুক্তিযোদ্ধা জানে ওই এলাকার কারা আর কি রাজাকার আর কি। তখন আমি যখন এই তালিকাটা ছাপা হচ্ছিল আমাদের পত্রিকার বিচিন্তায় ছাপা হচ্ছিল, তখন পিরোজপুরের মুক্তিযোদ্ধা সংসদ তাদের পেডে একটা চিঠি লিখলো আমাদের কাছে যে আমাদের এলাকায় 71-এ দেলোয়ার হোসেন ওরফে দেইলা রাজাকার নামে খুব কুখ্যাত একটা রাজাকার ছিল, যুদ্ধের পরে পালিয়ে গেছে, তাকে আমরা ধরতে পারি না। এখন দেখতেছি যে বিভিন্ন এলাকায় দেলোয়ার হোসেন সাইদি নামে ওয়াজ করতেছে এই লোকটা আর কি। তখন আমি সাইদির সাথে কন্ট্যাক্ট করলাম ওর বক্তব্য নেওয়ার জন্য। সাইদি আমাকে একটা সময় দিল। হ্যাঁ, তখন এই রাজারবাগ এলাকার না ওই রমনার এলাকার একটা ইয়েতে শহীদবাগে থাকতো সাইদি। আমাকে এক সময় দিল ইন্টারভিউর জন্য আর কি। আমি ইন্টারভিউ করতে তার বাসায় গেলাম। তার বাসা থেকে বলা হলো গতকালকে তিনি মিডল ইস্টে চলে গেছেন গতকাল। হ্যাঁ, তো এই যে মনে করেন একটা সাংবাদিককে একটা মানুষ টাইম দিচ্ছে, তার তো মিডল ইস্ট যাওয়ার প্ল্যান তো নিশ্চয় অনেক আগে। হঠাৎ করে জানে সে এরকম। তখন থেকে এরা যে কত মিথ্যাবাদী এটা সরাসরি প্রত্যক্ষ। আমরা শেষ করবো ওই প্রসঙ্গে শেষ করবো একটু। আপনার এই যে টেলিগ্রাম গ্রুপটা আমরা প্রথম শুনছিলাম ইউক্রেন যুদ্ধ আরম্ভ হওয়ার পরে। তখন কিন্তু রুশ এরা বা ইউক্রেনের এরা টেলিগ্রাম গ্রুপে নানা কিছু ইনফরমেশন ইয়ে করতো সেটা।
বাংলাদেশে খুব বাস্তব একটা নির্মম সত্য, টেলিগ্রাম গ্রুপটা বাংলাদেশের জন্য, আওয়ামী লীগের জন্য বিশাল একটা অবলম্বন হয়ে দাঁড়ালো। আপনি টেলিগ্রাম গ্রুপ নিয়ে এটা লিখলেন কেন? আমি তো লিখি নাই, আমি তানভীর আহমেদ ভুঁইয়ার ও, টেলিগ্রাম গ্রুপ সম্পর্কে একটা লেখা দেখলাম, তার লেখাটা এখানে কপি করেছি। আসলে আমিও গিয়েছি, আমিও কয়েকবার কোনো কোনো টেলিগ্রাম গ্রুপে গিয়েছি, কথা বলেছি। এমনকি অনেক বিখ্যাত ব্যক্তিরাও সেখানে গিয়েছে এবং অনেকে ডেকেছে, কোথাও গিয়েছি, অধিকাংশ যাইনি। তো আমার কাছে কেন যেন মনে হলো, আমার নিজের কাছেও, যে টেলিগ্রাম গ্রুপে, আমি অস্বীকার করতেছি না, টেলিগ্রাম গ্রুপের অবদান আছে। কারণ আপনি যখন কোনো কিছু করতে পারতেছেন না, তখন একটা কিছু তো করতে হবে। তো টেলিগ্রাম গ্রুপে আলোচনা হতো, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু এত তেলবাজি হয় যে সেখানে, মানে মানে কি বলবো আর, স্বভাব এখনো যায় নাই। কারণ মানুষ যখন নিজের প্রতি কনফিডেন্ট না থাকে, তখন মানুষ তেলবাজি অতিরিক্ত করবে। আপনাকে এত তেল কে মারতে বলছে?